পর আলো পড়ে যাবে আর তারপর আরো সেনা নামানোর কথা ভাবা হচ্ছে। কি অবস্থা সেখানকার? অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো, এই মুহূর্তে উদ্ধার কাজ করা হচ্ছে সেনা জওয়ানদের পক্ষ থেকে এবং আরো সেনা জওয়ান তাদেরকে কিন্তু এই উদ্ধার কাজের জন্য আরো নামানো হচ্ছে। তার কারণ যত দ্রুত সম্ভব এই উদ্ধার কাজ যাতে শেষ করা যায় সেই প্রক্রিয়া কিন্তু তারা শুরু করছে। অন্যদিকে এনডিআরএফ যে আধিকারিক তারা যেমন নামানো হচ্ছে, বেশ কজন এনডিআরএফ আধিকারিক তারা কাজ করছে। যারা কোনো রাসায়নিক বিস্ফোরণের ঘটনা ঘটলে যারা মূলত কাজ করে থাকে তাদেরকে এনডিআরএফ টিমের পক্ষ থেকে এখানে নামানো হয়েছে। এবং লক্ষ্য করতে পারছো যে এনডিআরএফ এর যে আধিকারিক তারা প্রত্যেকে যেমন উপস্থিত রয়েছে সেনা জওয়ান, তারা ধ্বংসস্তূপের উপরের যে অংশ সেখান থেকে কিন্তু লোহার যে বিম সেই বিম গুলো সরিয়ে ফেলার চেষ্টা করছে। তার কারণ কিছুক্ষণ আগে তুমি দেখতে পেলে একটি দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হলো, যেখানে কিন্তু বিমের নিচে সে আটকে ছিল। পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে সরাসরি এসএসকেএম হাসপাতাল, সেখানে সেই দেহটি পাঠানো হয়েছে। অন্যদিকে বলা হচ্ছে আরো সংখ্যক যাতে উদ্ধার কাজ দ্রুত শেষ করা সম্ভব হয় সেই কারণে আরো সেনা জওয়ান নামানো হচ্ছে। এবং শুধুমাত্র সেনা জওয়ান বা এনডিআরএফ কর্মী নয়, দমকল আধিকারিক তারা প্রত্যেকে এইভাবে উদ্ধার কাজ যেমন চালাচ্ছে। এবং যেহেতু উদ্ধার কাজ রাতেও চলবে এমনটা জানতে পারা যাচ্ছে, সেই কারণে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করা হচ্ছে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে যাতে কোনোভাবে উদ্ধার কাজে খামতি না থেকে যায় সেই কারণে। এবং লক্ষ্য করা যায় যে দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে 12:20 নাগাদ তাদের কাছে প্রথম ফোন আসে যে এই ভেঙে পড়ার যে গোটা ঘটনা সেই ঘটনা, এবং যে তারপরে দমকল আধিকারিক আনুমানিক কতজনের আটকে থাকার সম্ভাবনা অনুপ কি জানতে পারছো? এনডিআরএফ আধিকারিক তারা জানাচ্ছে এখনো পর্যন্ত প্রায় 25 থেকে 30 জন কোনোভাবে আটকে থাকতে পারে এমনটাই কিন্তু তারা অনুমান করছে। সেই কারণে তারা এখনো পর্যন্ত এইভাবেই উদ্ধার কাজ, তবে কোনো ব্যক্তি কিভাবে কি পরিস্থিতির মধ্যে আটকে রয়েছে নাকি না দেহ পাওয়া যাচ্ছে এই সমস্ত বিষয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে যাওয়ার সম্ভাবনা। আমরা তার আগে একটু বিশ্বজিতের সঙ্গে কথা বলে নিই, কারণ তখন পাচ্ছিলাম না কথা বলতে। 18 জনকে ভর্তি করা হয়েছে, শেষ যে 4 জনকে ভর্তি করা হলো বা নিয়ে আসা হলো এসএসকেএম হাসপাতালে, তাদের শারীরিক পরিস্থিতি কিরকম দেখলে? যে সমস্ত রোগীদেরই ভর্তি করা হয়েছে এখানে যাদের আশঙ্কাজনক অবস্থায়, অর্থাৎ শেষের দিকে যাদেরকে আনা হচ্ছে দীর্ঘক্ষণ তারা চাপা পড়েছিলেন, অর্থাৎ এই যে পাথরের অর্থাৎ কংক্রিটের যে একেবারে কংক্রিটের নিচে চাপা পড়ে থাকা, লোহার বিমের নিচে চাপা পড়ে থাকা, বিভিন্ন জায়গায় তাদের মাথা থেকে শুরু করে ঘাড়, হাত, পায়ে বিভিন্ন জায়গায় চোট রয়েছে। সবারই অর্থোপেডিক যে ট্রিটমেন্ট সেটা তো অবশ্যই লাগবে। যেরকম নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব তিনি যেমনটা জানালেন যে এদেরকে বিভিন্ন যার যেরকম চিকিৎসা সেই রকম ওয়ার্ডে তাদেরকে রেখে সেভাবেই চিকিৎসা চলছে। বেশিরভাগই অর্থোপেডিক চিকিৎসা তাদের হচ্ছে এবং তাছাড়াও বেশ কয়েকজন খুবই গুরুতর অর্থাৎ ক্রিটিক্যাল কেয়ার যাকে বলে সেই রকম পরিস্থিতি আছেন এবং এইরকম সংখ্যা প্রায় 7 রয়েছে। অর্থাৎ এই যে 16 জন থেকে 18 জন ক্রমশ সংখ্যাটা বাড়ছে। এই ওকে বিশ্বজিৎ, ওকে আমাদের নজর থাক। কারণ আমাদের সঙ্গে আবির রয়েছেন, একটু আবিরের সঙ্গে কথা বলি। আবির, এই যে নির্মীয়মান গোডাউন, পোর্টের জমি 30 বছরের জন্য লিজ নিয়ে এই ব্যবসায়ী শম্ভু বেহেরা এই গোডাউন তৈরি করছিলেন। এই যে লিজ নেওয়া, কি প্রসিডিওর থাকে, কিভাবে করা যায়, শম্ভু বেহেরা তার কি কানেকশন, একটু যদি জানাও আমাদের। এবং কলকাতা বন্দর সূত্রে খবর যে তাদের কাছে ওই এলাকাতে 6689 স্কোয়ার মিটার একটা জায়গা ছিল এবং সাধারণত এই ধরনের কোনো জায়গা থাকলে একাধিক ব্যবসায়ীরা তাদের বিভিন্ন কাজের জন্য মূলত হচ্ছে লজিস্টিক বা ওয়্যার হাউস হিসেবে সেখানে তৈরি করার জন্য বা কোল্ড স্টোরেজ তৈরি করার জন্য তারা আবেদন করেন এবং সেই আবেদন টেন্ডারের পরিপ্রেক্ষিতে তাদেরকে দেওয়া হয়। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যে শম্ভু বেহেরাদের তরফ থেকে 1/8/2024 আগে যে আবেদন করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এটি তাদেরকে দেওয়া হয়, যেটা পোর্টের খাতায় বেহেরা ব্রাদার্স বলে সেখানে রেজিস্টার্ড করা রয়েছে। কিন্তু এখানে কি ধরনের কাজ করা হবে তার ভিত্তিতে তারা উল্লেখ করেছিলেন যেটা মাল্টি স্টোরিড ওয়্যার হাউস এবং কোল্ড স্টোরেজের ফেসিলিটি তৈরি দেওয়া হবে। কিন্তু সেখানে নির্মাণ কাজ বা অন্যান্য বিষয় দেখভালের দায়িত্ব কলকাতা বন্দর কর্তৃপক্ষের মধ্যে পড়ে না। তাদের বক্তব্য এই বিষয়গুলো হচ্ছে পুরসভা বা আরো অন্যান্য বিভাগ রয়েছে তারা গোটা বিষয়টি সম্পর্কে দেখে। ফলে তারা ওখানে কি ধরনের কাজ করছিলেন, কি ধরনের নির্মাণের কাজ চালাচ্ছিলেন সেই বিষয়টা সম্পর্কে তারা অবহিত ছিলেন না। তবে এই ধরনের কোনো জিনিস তৈরি হয়ে গেলে সেখানে অগ্নি নির্বাপন সহ বেশ কতগুলি ক্ষেত্রে তার প্রস্তুতি বা সেগুলো আদৌ যথাযথভাবে কাজ করছে কিনা সেগুলো কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে খতিয়ে দেখা হয়। এদিনকে দুর্ঘটনা ঘটার পরই রাজ্য প্রশাসনের তরফ থেকে কলকাতা বন্দরের সঙ্গে যোগাযোগ করা হয় এবং কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে
জানিয়েও দেওয়া হয় যে এই জায়গাটি তাদের কাছ থেকে 30 বছরের জন্য লিজে 1/8/2024 থেকে তারা দিয়েছেন বেহেরা ব্রাদার্সকে। এবং কোর্টের যারা আধিকারিকরা রয়েছেন তারাও দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন যথাযথ সাহায্য করার জন্য। বেশ, আর এইখানে যে নেক্সাসের কথা বলছিলাম কিছুক্ষণ আগে, ইরনের সঙ্গেই কথা বলছিলাম, আপনাদের জানাচ্ছিলাম যে প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত আসগার, এই আসগারই নাকি কন্ট্রাক্টর, এই যে নির্মীয়মান গোডাউন তার কন্ট্রাক্টর ঠিকাদার। এই আসগারের পরিচয় কি, কোথাকার বাসিন্দা,